কিছুদিন আগে গিয়েছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর সঙ্গে আমাদের এই বাংলার সংস্কৃতির অনেক ধরনের মেলবন্ধনের গল্প শোনা যায়। আজকে আপনাদেরকে বলবো বাংলাদেশ এবং ভারতবর্ষে প্রত্যেক বছর পালিত যে হয় এই জামাই ষষ্ঠী আসলে ঠিক কেমন ছিল আগেকার দিনে। কেন বলছি, আজকে আপনাদেরকে বলবো ঠাকুর বাড়ির কথা। বলা হয় যে ঠাকুর বাড়ির হেসেলের বরাবরই নাম রয়েছে, ঠাকুর বাড়ির লোকজন এতটাই নাকি ভালো রান্না করেন। তাহলে সেখানে জামাইরা মানে সেখানকার ছেলেরা যখন জামাই হয়ে যেতেন শ্বশুর বাড়িতে, তখন তাদের আতিথেয়তা কেমন হতো, রবীন্দ্রনাথ ঠাকুরের জামাই ষষ্ঠী কেমন ছিল, আজকে আপনাদেরকে বলবো সেই গল্প। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। তবে এই পুরো ঘটনাটা শুরু করার আগে আপনাদেরকে বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি শাশুড়ি তার নাম কি ছিল। তিনি ছিলেন দাক্ষায়ণী দেবী। আর যে সময়কার কথা বলছি সেই সময়টা কিন্তু ছিল অবিভক্ত বাংলা, অর্থাৎ বর্তমানের এই ভারতবর্ষ এবং বাংলাদেশের যে বিভেদটা, যে দুটো দেশ, সেটা তখনও তৈরি হয়নি। তখন ছিল একটাই দেশ, আমাদের বাংলা। আর যে সময়টার কথা বলছি সেটা হচ্ছে 1903 সাল। তাহলে বুঝতেই পারছেন স্বাধীনতার কতটা আগের কথা বলছি। এবারে জামাই ষষ্ঠী বললে পরে আমাদের মনে পড়ে যায় যে 4 বেলা খাওয়া দাওয়া, জামাইয়ের জন্য ভুরি ভোজ আয়োজন, জামাই যা যা খেতে ভালোবাসেন সমস্ত কিছু আয়োজন করেন শ্বশুর শাশুড়ি। আবার এই জামাই ষষ্ঠীর ছুতোতে মেয়ে জামাইকে বছরে এই দিনটা দেখাতে হয়ে যায়, এমনও কিন্তু হাজারো ঘটনা শোনা যায়। আসলে একটা সময় ছিল যখন মেয়েদেরকে দেখার জন্য এই জামাই ষষ্ঠীর মতো উৎসব পালন করার রীতি শুরু হয়। এবারে বলি যে আসল ঘটনায় রবীন্দ্রনাথের জামাই ষষ্ঠী কেমন ছিল। যেটা শোনা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি খুব একটা যে খাদ্যরসিক মানুষ ছিলেন তা কিন্তু নয়, তাই তার খাওয়া নিয়ে বেশ কিছু সমস্যাও ছিল। আবার কোনটা আগে খাবেন কোনটা পরে খাবেন তেমনটারও একটা বিষয় ছিল, সেটাও তিনি ঠিক মতো জানতেন না। তো একবার হয়েছে কি, এরকম জামাই ষষ্ঠীতে রবীন্দ্রনাথ ঠাকুর খেতে গেছেন, মানে জামাই ষষ্ঠীতে গেছেন তার শ্বশুর বাড়িতে, এবং সেখানে গিয়ে তখন তিনি যখন তিনি ডালটা ঢালবেন, তখন নাকি শাশুড়ি বললেন যে ভাত তো ঠিক আছে খাবে, ডাল খাবে, কিন্তু তার আগে তেতো খাবে, তেতো দিয়েই তো খাবার শুরু করতে হয়। এবার রবীন্দ্রনাথ ঠাকুর তো একেবারে অবাক, তিনি ভাবছেন যে তেতো আবার কোথায়, তো দেখতে পাচ্ছি ডাল, তেতো আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন শাশুড়ি কোনটা তেতো খাবার সেটা তিনি বলে দিলেন। তখন তিনি বুঝতে পারলেন যে আচ্ছা, বুঝতে পেরেছি যে তার মানে ওই উচ্ছে আছে বলে আপনি সেটাকে বলছেন তেতো খাবার, তেতো ভাবটাও আছে। এভাবেই নাকি অসাধারণ রান্না ছিল শোনা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের শাশুড়ি মা দাক্ষায়ণী দেবীর। এরপরে যেটা শোনা যায় যে নাকি যে তারপরে কি করবেন, তিনি কি দিয়ে খাবেন সেটাও নাকি শাশুড়ি মা বলে দিলেন। তেতো আছে, তারপরে নাকি ঘি আছে, ঘি করলা। ঘি করলা সেটা আবার কি খাবার? তখন এবারে ঘি করলা নামটা শুনে স্বাভাবিকভাবে অবাক লাগার মতনই বিষয়। এই ঘি করলা হচ্ছে আসলে কাকরোল। তখন তার শাশুড়ি মা বললেন যে যেটাকে তোমরা কলকাতায় বলো কাকরোল, সেটাকে আমরা বলি ঘি করলা। তাই প্রথমে খেতে হবে তেতো, তারপরে খেতে হবে অন্যান্য খাবার, ডাল হোক ভাজা হোক সমস্ত ধরনের খাবার। তো ঠিক তেমন ভাবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে তেতো খাবার শেষ করে তারপরে খেলেন সোনামুগের ডাল, নারকেল দিয়ে বানানো সেই ডাল, তার সঙ্গে হচ্ছে পাঁচ ভাজা। এবার এই ভাজা কিন্তু বর্তমানেও দেখা যায় জামাই ষষ্ঠীতে কিন্তু থাকবেই থাকবে, সেই সময়ও ছিল, এই সময়ও আছে। পাঁচ ভাজা, তবে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা সহ বিভিন্ন ধরনের ভাজা দিয়ে তিনি খেলেন পরের পর। এরপরে হচ্ছে তরকারি। তরকারি তো থাকবেই, জামাই ষষ্ঠী মানে বড় আয়োজন। মোচা রান্না করা হলো, সেই মোচা নিয়ে আসা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য, সেটাও ভীষণই নাকি তৃপ্তি সহকারে খেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও নাকি তৈরি করা হয়েছিল লাউ দিয়ে ছানা দিয়ে একটা নতুন ধরনের তরকারি, যা নাকি খেতে ছিল অত্যন্ত সুস্বাদু। শোনা যায় যে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি মুগ্ধ হয়ে বলেছিলেন যে এত সুন্দর করেও রান্না করা যায়, খেয়ে বড় তৃপ্তি পেলাম। যে ঠাকুর বাড়িতে রান্নার এত প্রশংসা, সেই ঠাকুর বাড়ির ছেলে যখন আরেক জায়গায় গিয়ে বলছেন যে খেয়ে বড় তৃপ্তি পেলাম, তখন যে কতটা হাতের গুণ থাকলে এমন কথা শোনা যায় সেটা কিন্তু বলাই বাহুল্য। দাক্ষায়ণী দেবীর হাতের রান্না ছিল অসাধারণ। শোনা যায় যে নাকি যতটাই দীর্ঘ দেহ থাকুক না কেন রবীন্দ্রনাথ ঠাকুরের তার খাবারের পরিমাণ কিন্তু ছিল ভীষণই কম, তিনি ভীষণ স্বল্প আহারী ছিলেন।
তিনি কখনোই খুব বেশি পরিমাণে কখনো খাবার খেতেন না। যদি তার পদ ভালো লাগে তাহলে তিনি অবশ্যই খেতেন, কিন্তু সেটাও কিন্তু স্বল্প। তো এরপরে যেটা হলো, এইসব খাবার তো তিনি খেলেন, তখন এবারে শাশুড়ি বললেন যে আচ্ছা খেলে এবারে তুমি কই মাছ খাবে না, চই দিয়ে কই। তো এবারে যেটা বিষয় যে রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ সময় তিনি আমিষ খাবার ছেড়ে দিয়েছিলেন, তিনি কিন্তু আমিষ খেতেন না, তিনি খেতেন নিরামিষ। তো শাশুড়ির মুখ থেকে এমন কথা শুনে তিনি তখন বললেন যে আমি তো আমিষ খাই না, আমি তো আমিষ খাওয়া ছেড়ে দিয়েছি। তো স্বাভাবিক শাশুড়ি অনেক কষ্ট করে বানিয়েছেন, শুনে তার একদম মুখ শুকিয়ে গেল। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়টা ঠিক বুঝতে পারলেন যে এত কষ্ট করে জামাই ষষ্ঠীতে বানিয়েছেন শাশুড়ি, এটা যদি না খান তিনি তাহলে হয়তো শাশুড়ির কষ্ট হতে পারে। তাই তখন তিনি বলেন আচ্ছা ঠিক আছে আমি খাচ্ছি। তবে রবীন্দ্রনাথ ঠাকুর যে কত বড় একজন মানুষ ছিলেন, তারপরেও তার যে মাটিতে পা রেখেছে তিনি চলতেন, সেটা কিন্তু বলাই বাহুল্য। এবারে তার এই রান্না খেয়ে তিনি তো ভীষণ অবাক হয়ে গেলেন। তবে এর মধ্যে যেটা যে বড় বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে একজন ভৃত্য তখন গিয়েছিলেন সেই তার শ্বশুর বাড়িতে। আসলে আগেকার দিনে এরকম চল ছিল, যখন বড় ঘরের ছেলেরা যখন কোথাও যেতেন তখন সঙ্গে কিন্তু একজন করে ভৃত্যকেও পাঠানো হতো তার সুবিধা অসুবিধা কাজকর্ম এগুলোকে দেখে দেওয়ার জন্য। তো সেই ভৃত্য তখন একেবারে অবাক, সেই ভৃত্যর নাম ছিল উমাচরণ। সেই ভৃত্য তখন বলছে যে আমি তো কাণ্ড কারখানা দেখে একেবারে অবাক, মা ঠাকুরন চলে যাওয়ার পর আমরা এত সাধ্য সাধনা করেছি, কোনোদিন আমিষ খাওয়াতে পারিনি। মা ঠাকুরন বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের কথা বলছেন তিনি। বলছে আমরা চেষ্টা করেছি কখনো খাওয়াতে পারিনি, আর আজকে শাশুড়ির কথায় অমনি মাছটা খেয়ে নিলেন, এটা কি করে সম্ভব। আসলে এটাই হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে পড়তে গেলে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ঘটনা জানতে পারি, আবার এমন অনেক ঘটনাই থাকে যেগুলো আমরা জেনে উঠতে পারি না। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এমনই একজন মানুষ ছিলেন যিনি তার সাহিত্য সৃষ্টি দিয়ে যেমন আমাদের মনের মধ্যে জায়গা করে রেখেছেন, তেমনই রবীন্দ্রনাথ ঠাকুরের এরকম বিভিন্ন ঘটনা যখন আমরা জানতে পারি আমাদের অবাক হতে হয়। তার মধ্যে অবশ্যই এই জামাই ষষ্ঠীর মরশুমে যখন আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় এই জামাই ষষ্ঠী নিয়ে বিভিন্ন ধরনের ছবি দেখছি, সবকিছু দেখছি, তখন অবশ্যই আগেকার দিনের জামাই ষষ্ঠী কেমন ছিল সেটা মনে আসাটাই খুব স্বাভাবিক। তাই আপনাদের কাছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের জামাই ষষ্ঠী সম্পর্কে একটা ছোট্ট প্রতিবেদন তুলে ধরলাম। আসলে এই ধরনের জিনিসগুলো বা রবীন্দ্রনাথ ঠাকুর বা ঠাকুর বাড়ির সঙ্গে ঐতিহ্যের সঙ্গে বাংলার সংস্কৃতির একটা মেলবন্ধন রয়ে গেছে সব সময়। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের জামাই ষষ্ঠী তা যে একটু অন্যরকম হবে তা তো বলাই বাহুল্য। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, ভালো লাগলে পরে কমেন্ট সেকশনে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী ছিলাম আপনাদের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন।